কনফারেন্স রুমটি আইনি অফিসের মতো করেই যেন অতিরিক্ত ঠান্ডা ছিল, যেন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাটি শোককে পেশাদার দূরত্বে রাখার জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে। আমি দীর্ঘ টেবিলটির এক প্রান্তে বসেছিলাম, আর আমার বোন ও সৎ মা অন্য প্রান্তে। তারা একে অপরের এত কাছাকাছি বসেছিল যে তাদের শারীরিক ভাষা প্রায় একই রকম হয়ে উঠেছিল, চিবুক উঁচানো, কাঁধ শিথিল, যেন এমন মানুষের ভঙ্গি যারা আগেই জানে গল্পের শেষটা কি। আমি সেদিন তাদের কারো কাছ থেকেই সান্ত্বনা আশা করিনি, কিন্তু তাদের এই বাঁকা হাসিও আশা করিনি। আমার বাবা প্রায় শূন্য থেকে তার ব্যবসা গড়ে তুলেছিলেন, এমন একটি সত্য যা তিনি খুব কমই বলতেন কিন্তু নিজের মনে সবসময় লালন করতেন। $4 কোটি কোনো দুর্ঘটনা নয়, আর এটি কোনো মূল্য দেওয়া ছাড়াই অর্জিত হয়নি, যা পরিমাপ করা যায় তার দীর্ঘ কর্মঘণ্টা এবং কঠোর শৃঙ্খলার মাধ্যমে, যা তার চারপাশের প্রতিটি সম্পর্ককে প্রভাবিত করেছিল। আমার কৈশোরেই আমার বাবা মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। কয়েক বছর পর তিনি পুনরায় বিয়ে করেন এবং আমার বোন, যে আমার চেয়ে 7 বছরের ছোট, সে প্রায় পুরোটাই সেই দ্বিতীয় পরিবারে বড় হয়েছে, যেখানে সে আমাদের বাবাকে তার সৎ মায়ের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছে, যিনি অন্যদের চেয়ে ভালো বুঝতেন যে কিভাবে নৈকট্যকে আনুগত্য বলে ভুল করা যায়। আমি ভিন্ন পথ বেছে নিয়েছিলাম। আমি একটি সাধারণ, স্বাধীন ক্যারিয়ার গড়ে তুলেছিলাম এবং বাবার সাথে সম্পর্কটিকে সরল, সৎ, তোষামোধহীন রেখেছিলাম। সেই সাধারণ কথোপকথনগুলো বেশি করতাম যা মানুষ হারিয়ে যাওয়ার আগে গুরুত্ব দেয় না। আমরা টাকা নিয়ে কথা বলতাম না, আমরা ছোট ছোট বিষয় নিয়ে কথা বলতাম। আমার নেওয়া গর্বের সিদ্ধান্তগুলো, যে ভুল থেকে আমি শিখেছি, জীবনের সেই অংশগুলো নিয়ে যা উত্তরাধিকারের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। সত্যি বলতে, আমার মনে হয় আমার বোন এবং সৎ মা সেই দূরত্বকে গুরুত্বহীনতা বলে ভুল করেছিলেন। সেদিন টেবিলে বসা অবস্থায় আমার বোন এক পর্যায়ে আমার দিকে ঝুঁকে নিচু স্বরে কিছু বলেছিল, যেন তা একান্তই ব্যক্তিগত, যদিও তা শোনানোর উদ্দেশ্যেই বলা হয়েছিল। আশা করি গরিব হয়ে থাকতে তোমার ভালো লাগবে, কথাগুলো বলে সে একটি তৃপ্তির হাসি দিল। এর কিছুক্ষণ পরই আমার সৎ মা তার নিজস্ব মন্তব্য যোগ করলেন, শান্ত এবং নিশ্চিত গলায়, তোমার বাবা শেষ পর্যন্ত তার আসল পরিবারকেই বেছে নিয়েছেন। আমি কোনো উত্তর দিইনি। অনেক আগেই শিখেছিলাম যে প্রতিক্রিয়ার জন্য করা মন্তব্যে সাড়া দিলে তা কেবল সেই পরিস্থিতিকেই উস্কে দেয় যা তারা তৈরি করতে চেয়েছে। আমি কেবল অপেক্ষা করেছিলাম, যেভাবে আমি পরিবারের এই অংশটির সাথে আমার প্রাপ্তবয়স্ক সম্পর্কের বেশিরভাগ সময় অপেক্ষা করতে শিখেছি। ধৈর্যশীল, পর্যবেক্ষক, কারো নির্দেশে ক্ষোভ প্রকাশ না করার অনড় অবস্থানে। আইনজীবী, একজন পরিমিতিবোধ সম্পন্ন মানুষ, যিনি নিশ্চিতভাবেই এই কনফারেন্স রুমের উত্তেজনার চেয়েও অনেক জটিল বিষয় নিয়ে কাজ করেছেন, তিনি পদ্ধতিগতভাবে নথির শুরুর অংশগুলো পড়ে যাচ্ছিলেন। সম্পত্তি বণ্টন, ছোট ছোট হিসাব, তখনও নাটকীয় কিছু ঘটেনি, এমন কিছু ঘটেনি যা টেবিলের উল্টো পাশে তাদের আত্মবিশ্বাসী ভঙ্গিকে নড়াতে পারে। এরপর তিনি শেষ পৃষ্ঠায় পৌঁছালেন। সেখানে তিনি অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি সময় থামলেন, প্রথমে নীরবে পড়ে নিলেন, তার অভিব্যক্তি আরও সতর্ক হয়ে উঠল। তিনি ধীরে ধীরে চশমা খুললেন, সেটি নামিয়ে রাখলেন এবং সরাসরি আমার বোন ও সৎ মায়ের দিকে তাকালেন। তোমরা দুজন সম্ভবত বসে পড়তে চাইবে, তিনি বললেন। তারা আগেই বসেছিল, কিন্তু তিনি কি বোঝাতে চেয়েছেন তা আমি ঠিকই বুঝতে পেরেছিলাম। তিনি বলে চললেন, তার কণ্ঠস্বর স্থির, পেশাদার, তার বিপরীতে বাড়তে থাকা উত্তেজনায় তিনি মোটেও বিচলিত ছিলেন না। আমার বাবা, দেখা গেল, বছরের পর বছর ধরে নীরবে তার সম্পত্তির শর্তগুলো পুনর্গঠন করে রেখেছিলেন, কোনো একটি নাটকীয় সিদ্ধান্তের মাধ্যমে নয়, বরং ধীরে ধীরে ও চিন্তাশীলভাবে করা বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে, কারণ তিনি আমাদের ধারণার চেয়ে অনেক কাছ থেকে তার আশেপাশের মানুষগুলোকে পর্যবেক্ষণ করছিলেন। সম্পত্তির সিংহভাগ, আইনজীবী ব্যাখ্যা করলেন, এমনভাবে সাজানো হয়েছে যা সাধারণ উত্তরাধিকারের চেয়ে দায়িত্ববোধ এবং সত্যিকারের সম্পর্ককে বেশি অগ্রাধিকার দেয়। দলিলটির সাথে বেশ কিছু ব্যক্তিগত চিঠি সংযুক্ত ছিল, যা তার জীবনের শেষ কয়েক বছরে লেখা, আমাদের প্রত্যেকের জন্য আলাদাভাবে সম্বোধন করা। আমারটিতে নির্দিষ্ট কিছু স্মৃতি বর্ণনা করা ছিল, সাধারণ কিছু কথোপকথন যা তিনি মনে রেখেছিলেন তা আমি বুঝতেই পারিনি, এমন সব মুহূর্ত যেখানে আমি তার কাছে কোনো কিছু না চেয়েই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। তিনি লিখেছিলেন যে সেই মুহূর্তগুলো তাকে কোনো উৎসবের জমায়েতের চেয়েও আমার সম্পর্কে বেশি কিছু বলেছিল। আমার বোন ও সৎ মায়ের জন্য লেখা চিঠিটি ছিল আলাদা, নিষ্ঠুর বা দোষারোপপূর্ণ নয়, কিন্তু এমন এক সততায় ভরা যা তাদের কেউই সম্ভবত আশা করেনি। তিনি তাদের গড়া ঘনিষ্ঠতাকে স্বীকার করেছিলেন, কিন্তু নিঃস্বার্থভাবে দেওয়া উষ্ণতা আর কৌশলগত উষ্ণতার পার্থক্য যে তিনি কত বছর ধরে লক্ষ্য করছিলেন, তা শান্ত স্পষ্টতায় বর্ণনা করেছিলেন। তিনি তাদের কাউকেই শাস্তি দিচ্ছিলেন না। তিনি তার শেষ সিদ্ধান্তগুলোতে শুধু সেটুকুকেই পুরস্কৃত করছিলেন যা তিনি মনে করতেন খাঁটি, লোক দেখানো নয়। আইনজীবীর পড়া শেষ হওয়ার পর পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আমার বোনের আত্মবিশ্বাসী ভঙ্গি গুটিয়ে ছোট হয়ে গিয়েছিল, মুখটা সামান্য
আগের সেই কৃত্রিম নিশ্চিত ভাব পুরোপুরি উবে গিয়েছিল। আমার সৎ মা শক্ত হয়ে বসে টেবিলের দিকে তাকিয়েছিলেন, স্পষ্টতই রিয়েল টাইমে তার বছরের পর বছরের ধারণাগুলোকে নতুন করে হিসেব করছিলেন। আমার বিজয়ী বোধ হচ্ছিল না। আমার সবকিছুর চেয়ে বেশি এক শান্ত, অপ্রত্যাশিত শোক অনুভব হচ্ছিল, এই উপলব্ধিতে যে বাবা বেঁচে থাকা অবস্থায় আমাদের সবার দিকেই আমাদের ধারণার চেয়ে অনেক বেশি নজর রাখছিলেন। এটি এমন কোনো স্বীকৃতি ছিল না যেমনটা আমি বছর কয়েক আগে কল্পনা করতাম। এটি কেবল একটি প্রমাণ যে তিনি সব পরিষ্কার দেখতে পেতেন, এমনকি যখন আমরা কেউ ভাবিনি যে তিনি এত কাছ থেকে দেখছেন। পরবর্তী সপ্তাহগুলো ছিল এক অদ্ভুত ভারে ভরা, শুধু তার অনুপস্থিতির সাথে মানিয়ে নেওয়াই নয়, বরং তার শেষ সিদ্ধান্তের কারণে পরিবারে যে অস্বস্তিকর স্পষ্টতা তৈরি হয়েছিল তার সাথেও মানিয়ে নিতে হচ্ছিল। তারপর থেকে আমার বোন আর আমি কয়েকবার কথা বলেছি, সাবধানী ও দ্বিধাগ্রস্ত আলাপ। আমরা কেউই নিশ্চিত ছিলাম না যে অব্যক্ত তুলনার দ্বারা দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা সম্পর্কটিকে কিভাবে নতুন করে জোড়া লাগানো যায়। আমি প্রায়শই বাবার চিঠির কথা ভাবি, চিঠিতে তিনি আমাকে বস্তুগতভাবে কী দিয়েছিলেন তার চেয়ে বড় কথা, প্রকৃত ভালোবাসার জন্য কী ধরনের মনোযোগ প্রয়োজন, তা চিঠিতে ফুটে উঠেছিল। আমরাকে তা বোঝার জন্য তার কখনো বড় কোনো আলোচনার প্রয়োজন হয়নি। তিনি কেবল বছরের পর বছর ধৈর্য ধরে পর্যবেক্ষণ করেছেন, আর শেষ পর্যন্ত তার সেই নীরব পর্যবেক্ষণ সরাসরি একে অপরকে বলা যে কোনো কথার চেয়ে অনেক বেশি অর্থবহ ছিল।